স্টোরি ম্যানিয়া ক্লাব ক্লাসিকে এখন চলছে রবির পর্ব। বিশ্ববরেণ্য কবি রবি ঠাকুর আমাদের খুব কাছের মানুষ, যার কলমে লেখা এক কালজয়ী রচনা শেষের কবিতা। আজ আমরা শুনব সেই শেষের কবিতার অষ্টম অর্থাৎ অন্তিম পর্ব, যেখানে ভালোবাসার এক জটিল অধ্যায় খুব সহজভাবে বর্ণিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা আদর্শ হিন্দু হোটেলের প্রথম পর্বে গেমিং প্রো নামে একটি ইমেল অ্যাড্রেস থেকে একটি কমেন্ট এসেছে। কমেন্টটি হলো, কি যে রাগ হচ্ছে পদ্মজিকে, কি বলবো, উফ, মনে হচ্ছে গরম অয়েলে ওকে ভাজা ভাজা করে ফেলি। কি বজ্জাত রে বাবা, কুলোটা। আচ্ছা, তোমাকে আগে বলি, পদ্মজি হ্যাঁ হতে পারে, কিন্তু যে ক্যারেক্টার প্লে করেছে সে সত্যিই খুব ভালো মেয়ে। আর কমেন্টটি পড়ে আমাদের খুব ভালো লাগলো, মজা পেয়েছি। আর এমন সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। আর আজকের গল্পটি শুধুমাত্র তোমার জন্য। এবার থেকে তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়া হোক এবং তোমাদের উদ্দেশ্যে একটি করে গল্প বলা হোক, তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং সাথে নিজের নাম এবং ঠিকানা বলুন। আর সেই কমেন্ট যদি আমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমরা সেই কমেন্ট পড়ে সকল শ্রোতা বন্ধুকে শোনাবো এবং পরবর্তী গল্প থাকবে শুধুমাত্র তোমার জন্য। তাহলে শুনতে থাকো আজকের গল্পের অন্তিম পর্ব। আর পূর্ব পর্বের লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। দুই সখী যোগমায়ের বাগানে বাইরের দরজা পার হয়ে চাকরদের কাউকে দেখতে পেল না। গাড়ি বারান্দায় এসে চোখে পড়ল বাড়ির রোয়াকে একটি ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও ছাত্রীতে মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এরই মধ্যে বড়টি লাবণ্য। কোটি টকটক করে উপরে উঠে ইংরেজিতে বললে, ওহ সরি। লাবণ্য চৌকি ছেড়ে উঠে বললে, কাকে চান আপনারা? কোটি এক মুহূর্তে লাবণ্যর আপাদমস্তক দৃষ্টিটাকে প্রখর ঝাঁটার মতো দ্রুত বুলিয়ে নিয়ে বললে, মিস্টার অমিত রায় এখানে এসেছে কিনা খবর নিতে এলাম। লাবণ্য হঠাৎ বুঝতেই পারলে না যে অমিত রায় কোন জাতের জীব। বললে, তাকে তো আমরা চিনি নে। অমনি দুই সখীতে একটা বিদ্যুৎ চকিতে চোখ ঠাড়াঠাড়ি হয়ে গেল। মুখে পড়ল একটা আর হাসির রেখা। কোটি ঝাঁঝিয়ে উঠে মাথা নাড়া দিয়ে বললে, আমরা তো জানি এ বাড়িতে তার যাওয়া আসা আছে। আফটারনুন দেন ইজ গুড ফর হিম। ভাব দেখে লাবণ্য চমকে উঠল। বুঝলে এরা কে আর কি ভুলটাই করছে। অপ্রস্তুত হয়ে বললে, কর্তামাকে ডেকে দিই, তার কাছে খবর পাবেন। লাবণ্য চলে গেলেই সুরমাকে কেটি সংক্ষেপে জিজ্ঞাসা করলে, তোমার টিচার নাম বুঝি লাবণ্য? গড ম্যাসেজ। হঠাৎ দেশলাইয়ের প্রয়োজন আন্দাজ করতে না পেরে সুরমা কথাটার মানেই বুঝল না, মুখের দিকে তাকিয়ে রইল। কেটি বললে, দেশলাই। সুরমা দেশলাইয়ের বাক্স নিয়ে এলো। কেটি সিগারেট ধরিয়ে টানতে টানতে সুরমাকে জিজ্ঞেস করলে, ইংরেজি পড়ো? সুরমা স্বীকৃতিসূচক মাথা নেড়েই ঘরের দিকে দ্রুত চলে গেল। কেটি বললে, গভর্নেসের কাছে মেয়েটা আর যাই শিখুক, ম্যানার্স শেখেনি। তারপরে দুই সখীতে টিপ্পনি চলল। ফেমাস লাবণ্য, ডিলিশিয়াস। শিলং পাহাড়টাকে ভলক্যানো বানিয়ে তুলেছে। ভূমিকম্পে অমিটের হৃদয় ডাঙায় ফাটল ধরিয়ে দিলে এধার থেকে ওধার। সিলি মেনার ফানি। সিসি উচ্চ স্বরে হেসে উঠল। এই হাসিতে ঔদার্য ছিল, কেননা পুরুষ মানুষ নির্বোধ বলে সিসির পক্ষে আক্ষেপের কারণ ঘটেনি। সে তো পাথুরে জমিতেও ভূমিকম্প ঘটিয়েছে, দিয়েছে একেবারে চৌচির করে। কিন্তু এই কি সৃষ্টি ছাড়া ব্যাপার! একদিকে কেটির মতো মেয়ে আর অন্যদিকে ওই অদ্ভুত ধরনের কাপড় পরা গভর্নেস। মুখে মাখন দিলে গলে না, যেন একতাল ভিজে ন্যাকড়া। কাছে বসলে মনটাতে বাদলার বিস্কুটের মতো ছাতা পড়ে যায়। কি করে অমিট ওকে এক মোমেন্টও সহ্য করে!
সিসি, তোমার দাদার মনটা চিরদিন উপরে পা করে হাঁটে। কোন এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে অ্যাঞ্জেল। এই বলে টেবিল আলজেব্রার বইয়ের গায়ে সিগারেটটা ঠেকিয়ে রেখে কেটি ও রূপোর শিকলওয়ালা প্রসাধনীর থলি বের করে মুখে একটুখানি পাউডার লাগালে, অঞ্জনের পেন্সিল দিয়ে ভুরুর রেখাটা একটু ফুটিয়ে তুললে। দাদার কাণ্ডজ্ঞানহীনতায় সিসির যথেষ্ট রাগ হয় না, এমনকি ভিতরে ভিতরে একটু যেন স্নেহই হয়। সমস্ত রাগটা পড়ে পুরুষদের মুগ্ধ নয়ন বিহারিণী মেকি অ্যাঞ্জেলদের পড়ে। দাদার সম্বন্ধে সিসির এই সকৌতুক ঔদাসীন্যে কেটির ধৈর্যভঙ্গ হয়, খুব করে ঝাঁকানি দিয়ে নিতে ইচ্ছে করে। এমন সময়ে সাদা গরদের শাড়ি পরে যোগমায়া বেরিয়ে এলেন। লাবণ্য এলো না। কেটির সঙ্গে এসেছিল ঝাঁকড়া চুলে, দুই চোখ আচ্ছন্ন প্রায় ক্ষুদ্র কায়া ট্যাবি নামধারী কুকুর। সে একবার ঘ্রাণের দ্বারা লাবণ্য ও সুরমার পরিচয় গ্রহণ করেছে। যোগমায়াকে দেখে হঠাৎ কুকুরটার মনে কিছু উৎসাহ জন্মালো। তাড়াতাড়ি গিয়ে সামনের দুটো পা দিয়ে যোগমায়ার নির্মল শাড়ির ওপর পঙ্কিল স্বাক্ষর অঙ্কিত করে দিয়ে কৃত্রিম প্রীতি জ্ঞাপন করলে। সিসি ঘাড় ধরে টেনে আনলে কেটির কাছে। কেটি তার নাকের ওপর তর্জনী তাড়না করে বললে, নটি ডগ। কেটি চৌকি থেকে উঠলই না। সিগারেট টানতে টানতে অত্যন্ত নির্লিপ্ত আর ভাবে একটু ঘাড় বেঁকিয়ে যোগমায়াকে নিরীক্ষণ করতে লাগলো। যোগমায়ার পরে তার আক্রোশ বোধ করি লাবণ্যর চেয়েও বেশি। ওর ধারণা লাবণ্যর ইতিহাসে একটা খুঁত আছে। যোগমায়াই মাসি সেজে অমিতর হাতে তাকে গতিয়ে দেবার কৌশল করেছে। পুরুষ মানুষকে ঠকাতে অধিক বুদ্ধির দরকার করে না। বিধাতার স্বহস্তে তৈরি ঠুলি তাদের দুই চোখে পড়ানো। সিসি সামনে এসে যোগমায়াকে নমস্কারের একটু আভাস দিয়ে বললে, আমি শিশি, অমির বোন। যোগমায়া একটু হেসে বললেন, অমি আমাকে মাসি বলে, সেই সম্পর্কে আমিও তোমার মাসি ওই মা। কেটির রকম দেখে যোগমায়া তাকে লক্ষ্যই করলেন না। সিসিকে বললেন, এসো মা, ঘরে বসবে এসো। সিসি বললে, সময় নেই, কেবল খবর নিতে এসেছি অমি এসেছে কিনা। যোগমায়া বললেন, এখনো তো আসেনি। কখন আসবেন জানেন? ঠিক বলতে পারিনি। আচ্ছা, আমি জিজ্ঞাসা করে আসি গে। কেটি তার স্বস্থানে বসেই তীব্র স্বরে বলে উঠল, যে মাস্টারনি এখানে বসে পড়াচ্ছিল সে তো এমন ভান করলে যে অমিতকে সে কোনো কালেই জানে না। যোগমায়ের ধাঁধা লেগে গেল। বুঝলেন কোথাও একটা গোল আছে। এও বুঝলেন এদের কাছে মান রাখা শক্ত হবে। এক মুহূর্তে মাসিত্ব পরিহার করে বললেন, শুনেছি অমিতবাবু আপনাদের হোটেলেই থাকেন, তার খবর আপনাদের জানা আছে? কেটি বেশ একটু স্পষ্ট করেই হাসলে। তাকে ভাষায় বললে বোঝায়, লুকোতে পারো, ফাঁকি দিতে পারবে না। আসল কথা গোড়াতেই লাবণ্যকে দেখে এবং অমিতকে সে চেনে না শুনে কেটি মনে মনে আগুন হয়ে আছে। কিন্তু সিসির মনে আশঙ্কা আছে, মাত্র জ্বালা নেই। যোগমায়ের সুন্দর মুখের গাম্ভীর্য তার মনকে টেনেছিল। তাই যখন দেখলে কেটি তাকে স্পষ্ট অবজ্ঞা দেখিয়ে চৌকি ছাড়লে না, তার মনে কেমন সংকোচ লাগলো। অথচ কোনো বিষয়ে কেটির বিরুদ্ধে যেতে সাহস হয় না, কেননা কেটি সিডিশন দমন করতে ক্ষিপ্রহস্ত। একটু সে বিরোধ হয় না, কর্কশ ব্যবহারে তার কোনো সংকোচ নেই। অধিকাংশ মানুষই ভীরু, অকুণ্ঠিত, দুর্ব্যবহারের কাছে তারা হার মানে। নিজের অজস্র কঠোরতায় কেটির একটা গর্ব আছে, যাকে সে মিষ্টিমুখ ভালো মানুষই বলে। বন্ধুদের মধ্যে তার কোনো লক্ষণ দেখলে তাকে সে অস্থির করে তোলে। রূঢ়তাকে সে অকপটতা বলে বড়াই করে। এই রূঢ়তার আঘাতে যারা সংকুচিত, তারা কোনো মতে কেটিকে প্রসন্ন করতে পারলে আরাম পায়। সিসি সেই দলের।
সে কেটিকে মনে মনে যতই ভয় করে ততই তার নকল করে, দেখাতে যায় সে দুর্বল নয়, সবসময় পেরে ওঠে না। কেটি আজ বুঝেছিল যে তার ব্যবহারের বিরুদ্ধে সিসির মনের কোণে একটা মুখচোরা আপত্তি লুকিয়েছিল। তাই সে ঠিক করেছিল যোগমায়ার সামনে সিসির এই সংকোচ কড়া করে ভাঙতে হবে। চৌকি থেকে উঠল, একটা সিগারেট নিয়ে সিসির মুখে বসিয়ে দিলে। নিজের ধরানো সিগারেট মুখে করেই সিসির সিগারেট ধরাবার জন্য মুখ এগিয়ে নিয়ে এলো। প্রত্যাখ্যান করতে সিসি সাহস করলে না, কানের ডগাটা একটুখানি লাল হয়ে উঠল। তবু জোর করে এমনই একটা ভাব দেখালে যেন তাদের হাল পাশ্চাত্তিকতায় যাদের ভ্রু এতটুকু কুঞ্চিত হবে তাদের মুখের ওপর ও তুড়ি মারতে প্রস্তুত। দ্যাট মাচ ফর ইট। ঠিক সেই সময়টাতে অমিত এসে উপস্থিত। মেয়েরা তো অবাক। হোটেল থেকে যখন সে বেরিয়ে এলো মাথায় ছিল ফেল্ট হ্যাট, গায়ে ছিল বিলিতি কুর্তা। এখানে দেখা যাচ্ছে পরনে তার ধুতি আর শাল। এই বেশান্তরের আড্ডা ছিল তার সেই কুটিরে। সেইখানে আছে একটি বইয়ের শেলফ, একটি কাপড়ের তোরঙ্গ আর যোগমায়ের দেওয়া একটি আরাম কেদারা। হোটেল থেকে মধ্যাহ্নভোজন সেরে এইখানে সে আশ্রয় নেয়। আজকাল লাবণ্য শাসন করা। সুরমাকে পড়ানোর সময়ের মাঝখানটাতে জলপ্রপাত বা কমলা লেবুর সন্ধানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। সেই জন্যে বিকেল 4:30 বেলায় চা পান সভার পূর্বে এ বাড়িতে দৈহিক মানসিক কোনো প্রকার তৃষ্ণা নিবারণের সৌজন্যসম্মত সুযোগ অমিতর ছিল না। এই সময়টা কোনো মতে কাটিয়ে কাপড় ছেড়ে যথা নির্দিষ্ট সময়ে এখানে সে আসত। আজ হোটেল থেকে বেরোবার আগেই কলকাতা থেকে এসেছে তার আংটি। কেমন করে সে সেই আংটি লাবণ্যকে পরাবে তার সমস্ত অনুষ্ঠানটা সে বসে বসে কল্পনা করেছে। আজ হলো ওর একটা বিশেষ দিন। এ দিনকে দেউড়িতে বসিয়ে রাখা চলবে না। আজ সব কাজ বন্ধ করা চাই। মনে মনে ঠিক করে রেখেছে লাবণ্য যেখানে পড়াচ্ছে সেইখানে গিয়ে বলবে। একদিন হাতিতে চড়ে বাদশা এসেছিল, কিন্তু তরুণ ছোট, পাছে মাথা হেঁট করতে হয় তাই সে ফিরে গেছে। নতুন তৈরি প্রাসাদে প্রবেশ করেনি। আজ এসেছে আমাদের একটি মহাদিন, কিন্তু তোমার অবকাশের তোরণটা তুমি খাটো করে রেখেছ। সেটাকে ভাঙো, রাজা মাথা তুলেই তোমার ঘরে প্রবেশ করুন। অমিত একথাও মনে করে এসেছিল যে ওকে বলবে। ঠিক সময়টাতে আসাকেই বলে পাংচুয়ালিটি, কিন্তু ঘড়ির সময় ঠিক সময় নয়। ঘড়ির সময় নম্বর জানে, তার মূল্য জানবে কি করে? অমিত বইয়ের দিকে তাকিয়ে দেখলে মেঘে আকাশটা ম্লান। আলো চেহারাটা বেলা 5টা-6টার মতো। অমিত ঘড়ি দেখলে না, পাছে ঘড়িটা তার অভদ্র ইশারায় আকাশের প্রতিবাদ করে। যেমন বহুদিনের জোড়ো রোগীর মা ছেলের গা একটু ঠান্ডা দেখে আর থার্মোমিটার মিলিয়ে দেখতে সাহস করে না, আজ অমিত এসেছিল নির্দিষ্ট সময়ের যথেষ্ট আগে, কারণ দুরাশা নির্লজ্জ। বারান্দায় যে কোণটায় বসে লাবণ্য তার ছাত্রীকে পড়ায়, রাস্তা দিয়ে আসতে সেটা চোখে পড়ে। আজ দেখলে সে জায়গাটা খালি। মন আনন্দে লাফিয়ে উঠল। এতক্ষণ পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলে এখনো 3:20 সেদিন ও লাবণ্যকে বলেছিল, নিয়ম পালনটা মানুষের, অনিয়মটা দেবতার। মর্তে আমরা নিয়মের সাধনা করি স্বর্গে অনিয়ম অমৃতে অধিকার পাব বলেই। সেই স্বর্গ মাঝে মাঝে মর্তেই দেখা দেয়, তখন নিয়ম ভেঙে তাকে সেলাম করে নিতে হয়। আশা হলো লাবণ্য নিয়ম ভাঙার গৌরব বুঝেছে। বা লাবণ্যর মনের মধ্যে হঠাৎ আজ বুঝি কেমন করে বিশেষ দিনের স্পর্শ লেগেছে। সাধারণ দিনের বেড়া গেছে ভেঙে। নিকটে এসে দেখে যোগমায়া তার ঘরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, আর সিসি তার মুখের সিগারেট কেটির মুখের সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে। অসম্মান যে ইচ্ছাকৃত তা বুঝতে বাকি রইল না। ট্যাবি কুকুরটা তার প্রথম মৈত্রীর উচ্ছ্বাসে বাধা পেয়ে কেটির পায়ের কাছে শুয়ে একটু নিদ্রার চেষ্টা করছিল।
অমিতর আগমনে তাকে সম্বর্ধনা করার জন্যে আবার অসংযত হয়ে উঠল। সিসি আবার তাকে শাসনের দ্বারা বুঝিয়ে দিলে যে এই সদ্ভাব প্রকাশের প্রণালীটা এখানে সমাদৃত হবে না। দুই সখীর প্রতি দৃকপাত মাত্র না করে মাসি বলে দূর থেকে ডেকেই অমিত যোগমায়ের পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নিল। এ সময়ে এমন করে প্রণাম করা তার প্রথার মধ্যে ছিল না। জিজ্ঞাসা করলে, মাসি, এখনো তো তার পড়াবার সময় শেষ হয়নি। বোধহয় এরা আসাতে ছুটি নিয়ে গড়ে গেছে। চলো একবার দেখে আসি সে কি করছে। যোগমায়াকে নিয়ে অমিত ঘরে গেল। সম্মুখে যে আর কোনো সজীব পদার্থ আছে সেটা সে সম্পূর্ণই অস্বীকার করলে। সিসি একটু চেঁচিয়েই বলে উঠল, অপমান! চলো কেটি, ঘরে যাই। কেটিও কম জ্বলেনি, কিন্তু শেষ পর্যন্ত না দেখে সে যেতে চায় না। সিসি বললে, কোনো ফল হবে না। কেটির বড় বড় চোখ বিস্ফারিত হয়ে উঠল। বললে, হতেই হবে ফল। আরো খানিকটা সময় গেল। সিসি আবার বললে, চলো ভাই, আর একটুও থাকতে ইচ্ছে করছে না। কেটি বারান্দায় ধন্না দিয়ে বসে রইল। বলল, এখান দিয়ে তো তাকে বেরোতেই হবে। অবশেষে বেরিয়ে এলো অমিত, সঙ্গে নিয়ে এলো লাবণ্যকে। লাবণ্যর মুখে একটি নির্লিপ্ত শান্তি, তাতে একটুও রাগ নেই, স্পর্ধা নেই, অভিমান নেই। যোগমায়া পিছনের ঘরেই ছিলেন, তার বেরোবার ইচ্ছা ছিল না। অমিত তাকে ধরে নিয়ে এলো। এক মুহূর্তের মধ্যেই কেটির চোখে পড়ল লাবণ্যর হাতে আংটি। মাথায় রক্ত চন করে উঠল, লাল হয়ে উঠল দুই চোখ, পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছে করল। অমিত বললে, মাসি, এই আমার বোন সমিতা। বাবা বোধহয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রেখেছিলেন, কিন্তু রয়ে গেল অমৃতাক্ষর। ইনি কেতকী, আমার বোনের বন্ধু। ইতিমধ্যে আর এক উপদ্রব। সুরমার এক পোষা বিড়াল ঘর থেকে বেরিয়ে আসাতেই ট্যাবির কুক্কুরীয় নীতিতে সেই স্পর্ধাটাকে যুদ্ধ ঘোষণার বৈধ কারণ বলেই গণ্য করলে। একবার অগ্রসর হয়ে তাকে ভৎসনা করে, আবার বিড়ালের উদ্যত নখর ও ফোঁসফোঁসানিতে যুদ্ধের আশু ফল সম্বন্ধে সংশয়াপন্ন হয়ে ফিরে আসে। এমন অবস্থায় কিঞ্চিত দূর হতেই অহিংস গর্জন নীতি নিরাপদ বীরত্ব প্রকাশের উপায় মনে করে অপরিচিত চিৎকার শুরু করে দিলে। বিড়ালটা তার কোনো প্রতিবাদ না করে পিঠ ফুলিয়ে চলে গেল। এইবার কেটি সহ্য করতে পারলে না, প্রবল আক্রোশে কুকুরটাকে কানমলা দিতে লাগলো। এই কানমলার অনেকটা অংশই নিজের ভাগ্যের উদ্দেশ্যে। কুকুরটা কেই কেই স্বরে অসৎ ব্যবহার সম্বন্ধে তীব্র অভিমত জানালে। ভাগ্য নিঃশব্দে হাসল। এই গোলমালটা একটু থামলে পর অমিত সিসিকে লক্ষ্য করে বললে, সিসি, এর নাম লাবণ্য। আমার কাছ থেকে এর নাম কখনো শুনোনি, কিন্তু বোধ হচ্ছে আর 10 জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে কলকাতায় অঘ্রাণ মাসে। কেটি মুখে হাসি টেনে আনতে দেরি করলে না, বললে, আই কংগ্রাচুলেট। কমলা লেবুর মধু পেতে বিশেষ বাধা হয়নি বলেই ঠেকেছে। রাস্তা কঠিন নয়, মধু লাভ দিয়ে আপনিই এগিয়ে এসেছে মুখের কাছে। সিসি তার স্বাভাবিক অভ্যাস মতো হিহি করে হেসে উঠল। লাবণ্য বুঝলে কথাটায় খোঁচা আছে, কিন্তু মানেটা সম্পূর্ণ বুঝলে না। অমিত তাকে বলল, আজ বেরোবার সময় এরা আমাকে জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছ? আমি বলেছিলাম বন্যমধুর সন্ধানে। তাই এরা হাসছে। ওটা আমারই দোষ। আমার কোন কথাটা যে হাসির নয়, লোকে সেটা ঠাউরাতে পারে না। কেটি শান্ত স্বরেই বললে, কমলা লেবুর মধু নিয়ে তো তোমার জিত হলো, এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? নরেনের সঙ্গে আমার একটা বাজি আছে। সে বলেছিল, জেন্টলম্যানরা যেখানে যায় সেখানে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না, কিছুতেই তুমি রেস দেখতে যাবে না।
আমি আমার এই হীরের আংটিটি বাজি রেখে বলেছিলাম, তোমাকে আমি রেস দেখতে নিয়ে যাবই। এদেশে যত ঝর্ণা, যত মধুর দোকান আছে, সবকিছু সন্ধান করে শেষকালে এখানে এসে তোমার দেখা পেল। বলো না ভাই শিশি, কত ফিরতে হয়েছে বুনোহার শিকারের চেষ্টায়, ইংরেজিতে যাকে বলে ওয়াইল্ড গোস। সিসি কোনো কথা না বলে হাসতে লাগলো। কেটি বললে, মনে পড়ছে সেই গল্পটা? একদিন তোমার কাছেই শুনেছি অমিত। কোনো পার্সিয়ান ফিলোজফার তার পাগড়ি চোরের সন্ধান না পেয়ে শেষে গোরস্থানে এসে বসেছিল। বলেছিল পালাবে কোথায়। মিস লাবণ্য যখন বলেছিলেন ওকে চেনেন না, আমাকে ধোঁকা লাগিয়ে দিয়েছিল, কিন্তু আমার মন বললে ঘুরে ফিরে ওকে ওর এই গোরস্থানেই আসতে হবে। সিসি উচ্চ ঈশ্বরে হেসে উঠল। কেটি লাবণ্যকে বললে, অমিত আপনার নাম মুখে আনলে না, মধুর ভাষাতে ঘুরিয়ে বললে কমলা লেবুর মধু। আপনার বুদ্ধি খুবই বেশি সরল, ঘুরিয়ে বলবার কৌশল আপনার মুখে জোগায় না। ফস করে বলে ফেললেন অমিতকে জানেনি না। তবু সানডে স্কুলের বিধান মতো ফল ফলল না। দণ্ডদাতা আপনাদের কোনো দণ্ডই দিলেন না। শক্ত পথের মধুও একজন এক চুমুকেই খেয়ে নিলেন, আর অজানাকেও একজন এক দৃষ্টিতেই জানলেন। এখন কি বল আমার ভাগ্যেই হার হবে? দেখো তো শিশি, কি অন্যায়। সিসির আবার সেই উচ্চ হাসি। ট্যাবি কুকুরটাও এই উচ্ছ্বাসে যোগ দেওয়া তার সামাজিক কর্তব্য মনে করে বিচলিত হবার লক্ষণ দেখালো। তৃতীয়বার তাকে দমন করা হলো। কেটি বলল, অমিত, তুমি জানো এই হীরের আংটি যদি হারি, জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমিই দিয়েছিলে, এক মুহূর্ত হাত থেকে খুলিনি। এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। শেষকালে আজ এই শিলং পাহাড়ে কি একে বাজিতে খোয়াতে হবে আমায়? সিসি বললে, বাজি রাখতে গেলে কেন ভাই? মনে মনে নিজের ওপর অহংকার ছিল, আর মানুষের ওপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙল, এবারকার মতো আমার রেশ ফুরলো। আমারই হার। মনে হচ্ছে অমিতকে আর রাজি করাতে পারবো না। তাই এমন অদ্ভুত করেই যদি হারাবে, সেদিনে তো আদরে আংটি দিয়েছিলে কেন? সে দেয়ার মধ্যে কি কোনো বাঁধনই ছিল না? এই দেয়ার মধ্যে কি কোনো কথা ছিল না যে আমার অপমান কোনোদিন তুমি ঘটতে দেবে না? বলতে বলতে কেটির গলা ভার হয়ে এলো। অনেক কষ্টে চোখের জল সামলে নিলে। আজ 7 বৎসর হয়ে গেল। কেটির বয়স তখন 18। সেদিন এই আংটি অমিত নিজের আঙুল থেকে খুলে ওকে পরিয়ে দিয়েছিলে। তখন ওরা দুজনেই ছিল ইংল্যান্ডে। অক্সফোর্ডে একজন পাঞ্জাবি যুবক ছিল কেটির প্রণয় মুগ্ধ। সেদিন আপোষে অমিত সেই পাঞ্জাবির সঙ্গে নদীতে বাজ খেলেছিল। অমিতেরই হলো জিদ। জুন মাসের জ্যোৎস্নায় সমস্ত আকাশ যেন কথা বলে উঠেছিল। মাঠে মাঠে ফুলের প্রচুর বৈচিত্র্য। ধরণী তার ধৈর্য হারিয়ে ফেলেছে। সেইক্ষণে অমিত কেটির হাতে আংটি পরিয়ে দিলে। তার মধ্যে অনেক কথাই উজ্জ্ব ছিল, কিন্তু কোনো কথাই গোপন ছিল না। সেদিন কেটির মুখে প্রসাধনের প্রলেপ লাগেনি। তার হাসিটি সহজ ছিল। ভাবের আবেগে তার মুখ রক্তিম হতে বাধা পেত না। আংটি হাতে পড়া হলে অমিত তার কানে কানে বলেছিল, টেন্ডার ইজ দ্য নাইট অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন। কেটি তখন বেশি কথা বলতে শেখেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেবল যেন মনে মনে বলেছিল, মন, আমি। ফরাসি ভাষায় যার মানে হচ্ছে বধূ। আজ অমিতর মুখেও জবাব বেঁধে গেল। ভেবে পেলে না কি বলবে। কেটি বললে, বাজিতে যদি হারলুম, তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাক অমিত। আমার হাতে রেখে একে আমি মিথ্যে কথা বলতে দেব না। বলে আংটি খুলে টেবিলটার উপর রেখেই দ্রুত বেগে চলে গেল। এনামেলা করা মুখের ওপর দিয়ে দরদর করে চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। একটি ছোট চিঠি এলো লাবণ্যের হাতে। শোভনলালের লেখা। শিলংয়ে কাল রাত্রে এসেছি। যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাব।
না দাও খালি ফিরব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি তা আজ পর্যন্ত বুঝতে পারি না। আজ এসেছি তোমার কাছে সেই কথাটি শুনবার জন্য, নইলে মনে শান্তি পাইনি। ভয় করো না, আমার আর কোনো প্রার্থনা নেই। ইতি শোভনলাল। লাবণ্যর চোখ জলে ভরে এলো, মুছে ফেললে, চুপ করে বসে ফিরে তাকিয়ে রইল নিজের অতীতের দিকে। যে অঙ্কুরটা বড় হয়ে উঠতে পারত, অথচ যেটাকে চেপে দিয়েছে, বাড়তে দেয়নি, তার সেই কচি বেলাকার করুণ ভীরুতা ওর মনে এলো। এতদিনে সে ওর সমস্ত জীবনকে অধিকার করে তাকে সফল করতে পারত, কিন্তু সেদিন ওর ছিল জ্ঞানের গর্ব, বিদ্যার একনিষ্ঠ সাধনা, উদ্ধত স্বাতন্ত্র্যবোধ। সেদিন আপন বাপের মুগ্ধতা দেখে ভালোবাসাকে দুর্বলতা বলে মনে মনে ধিক্কার দিয়েছে। ভালোবাসা আজ তার শোধ নিল। অভিমান হলো ধূলিসাৎ। সেদিন যা সহজে হতে পারত নিঃশ্বাসের মতো, সরল হাসির মতো, আজ তা কঠিন হয়ে উঠল। সেদিনকার জীবনের সেই অতীতকে দুহাত বাড়িয়ে গ্রহণ করতে আজ বাধা পড়ে। তাকে ত্যাগ করতেও বুক ফেটে যায়। মনে পড়ল অপমানিত শোভনলালের সেই কুণ্ঠিত ব্যথিত মূর্তি। তারপরে কতদিন গেছে, যুবকের সেই প্রত্যাখ্যাত ভালোবাসা এতদিন কোন অমৃতে বেঁচে রইল। আপনারই আন্তরিক মাহাত্ম্যে। লাবণ্য চিঠিতে লিখলে, তুমি আমার সকলের বড় বন্ধু। এই বন্ধুত্বের পুরো দাম দিতে পারি এমন ধন আজ আমার হাতে নেই। তুমি কোনোদিন দাম চাওনি, আজও তোমার যা দেবার জিনিস তাই দিতে এসেছো, কিছুই দাবি না করি। চাইনি বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে এমন সময় অমিত এসে বললে, বন্যা, চলো আজ দুজনে একবার বেরিয়ে আসি গে। অমিত ভয়ে ভয়েই বলেছিল। ভেবেছিল লাবণ্য আজ হয়তো যেতে রাজি হবে না। লাবণ্য সহজেই বললে, চলো। দুজনে বেরোলো। অমিত কিছু দ্বিধার সঙ্গেই লাবণ্যর হাতটিকে হাতের মধ্যে নেবার চেষ্টা করলে। লাবণ্য একটুও বাধা না দিয়ে হাত ধরতে দিলে। অমিত হাতটি একটু জোরে চেপে ধরলে। তাতেই মনের কথা যেটুকু ব্যক্ত হয় তার বেশি কিছু মুখে এলো না। চলতে চলতে সেদিনকার সেই জায়গাতে এলো যেখানে বনের মধ্যে হঠাৎ একটুখানি ফাঁকা। একটি তরু শূন্য পাহাড়ের শিখরের ওপর সূর্য আপনার শেষ স্পর্শ ঠেকিয়ে নেমে গেল। অতি সুকুমার সবুজের আভা আস্তে আস্তে সুকোমল নীলে গেল মিলিয়ে। দুজনে থেমে সেই দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। লাবণ্য আস্তে আস্তে বললে, একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? অমিত ব্যথিত হয়ে বললে, তোমাকে সব কথা বোঝাবো কেমন করে বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিলাম আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? লাবণ্য বললে, তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে গড়া। অমিত বললে, কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? যে কারণেই হোক, আগে তোমার মুঠো আলগা হয়েছে, তারপরে 10-এর মুঠো চাপ পড়েছে ওর ওপরে। ওর মূর্তি গেছে বদলে। তোমার মন একদিন হারিয়েছে বলেই 10-এর মনের মতো করে ও নিজেকে সাজাতে বসলো। আজ তো দেখি ও বিলিতি দোকানের পুতুলের মতো। সেটা সম্ভব হতো না যদি ওর হৃদয় বেঁচে থাকতো। থাকি ওর সব কথা। তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, রাখতে হবে। বলো। নিশ্চয়ই রাখবো। অন্তত হপ্তাখানেকের জন্য তোমার দলকে নিয়ে তুমি চেরাপুঞ্জিতে বেরিয়ে এসো। ওকে আনন্দ দিতে নাও যদি পারো, ওকে আমোদ দিতে পারবে। অমিত একটুখানি চুপ করে থেকে বললে, হ্যাঁ। তারপরে লাবণ্য অমিতর বুকে মাথা রেখে বললে, একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনো দিন বলবো না।
তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশ মাত্র দায় নেই। আমি রাগ করে বলছি নে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার কিচ্ছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা বাইরের ছায়া তাতে পড়বে না। এই বলে নিজের আঙুলের থেকে আংটি খুলে অমিতর আঙুলে আস্তে আস্তে পরিয়ে দিলে। অমিত তাতে কোনো বাধা দিলে না। সায়াহ্নের এই পৃথিবী যেন অস্ত রশ্মি উদ্ভাসিত আকাশের দিকে নিঃশব্দে আপন মুখ তুলে ধরেছে। তেমনি নীরবে, তেমনি শান্ত দীপ্তিতে লাবণ্য আপন মুখ তুলে ধরলে অমিতর নত মুখের দিকে। 7 দিন যেতেই অমিত ফিরে যোগমায়ার সেই বাসায় গেল। ঘর বন্ধ, সবাই চলে গেছে। কোথায় গেছে তার কোনো ঠিকানা রেখে যায়নি। সেই ইউক্যালিপটাস গাছের তলায় অমিত এসে দাঁড়ালো। খানিকক্ষণ ধরে শূন্য মানে সেইখানে ঘুরে বেড়ালে। পরিচিত মালি এসে সেলাম করে জিজ্ঞাসা করলে, ঘর কি খুলে দেব? ভেতরে কি বসবেন? অমিত একটু দ্বিধা করে বললে, হ্যাঁ। ভিতরে গিয়ে লাবণ্যর বসবার ঘরে গেল। চৌকি, টেবিল, শেলফ আছে, সেই বইগুলো নেই। মেঝের ওপর 2-1টা ছেঁড়া শূন্য লেফাফা, তার উপরে অজানা হাতের অক্ষরে লাবণ্যর নাম ও ঠিকানা লেখা। 2-4টে ব্যবহার করা পরিত্যক্ত নিব এবং ক্ষয়প্রাপ্ত একটি অতি ছোট পেন্সিল টেবিলের ওপরে। পেন্সিলটি পকেটে নিলে এর পাশেই শোবার ঘর। লোহার খাটে কেবল একটি গদি, আর আয়নার টেবিলে একটা শূন্য তেলের শিশি। 2 হাতে মাথা রেখে অমিত সেই গদির ওপর শুয়ে পড়ল। লোহার খাটটা শব্দ করে উঠল। সেই ঘরটার মধ্যে বোবা একটা শূন্যতা। তাকে প্রশ্ন করলে কোনো কথাই বলতে পারে না। সে একটা মূর্ছা, যে মূর্ছা কোনো দিনই আর ভাঙবে না। তারপরে শরীর মানের ওপর একটা নিরুদ্যমের বোঝা বহন করে অমিত গেল নিজের কুটিরে। যা যেমন রেখে গিয়েছিল তেমনই সব আছে, এমনকি যোগমায়া তার কেদারাটিও ফিরিয়ে নিয়ে যায়নি। বুঝলে, তিনি স্নেহ করেই এই চৌকিটি তাকে দিয়ে গেছেন। মনে হলো যেন শুনতে পেলে শান্ত মধুর স্বরে তার সেই আহ্বান। সেই চৌকির সামনে মাথা লুটিয়ে অমিত প্রণাম করলে। সমস্ত শিলং পাহাড়ের শ্রী আজ চলে গিয়েছে। অমিত কোথাও আর সান্ত্বনা পেল না। কলকাতার কলেজে পড়ে জ্যোতিশঙ্কর, থাকে কলুটোলা প্রেসিডেন্সি কলেজের মেসে। অমিত তাকে প্রায় বাড়িতে নিয়ে আসে, খাওয়ায়, তার সঙ্গে নানা বই পড়ে, নানা অদ্ভুত কথায় তার মনটাকে চমকিয়ে দেয়। মোটরে করে তাকে বেরিয়ে নিয়ে আসে। তারপর কিছুকাল জ্যোতিশঙ্কর অমিতর কোনো নিশ্চিত খবর পায় না। কখনো শোনে সে নৈনিতালে, কখনো উটকামণ্ডে। একদিন শুনলে অমিতর এক বন্ধু ঠাট্টা করে বলছে সে আজকাল কেটি মিত্তিরের বাইরেকার রংটা ঘোচাতে উঠে পড়ে লেগেছে। কাজ পেয়েছে মনের মতো বর্ণান্তর করা। এতদিন অমিত মূর্তি গড়বার শখ মেটাতে কথা দিয়ে আজ পেয়েছে সজীব মানুষ। সে মানুষটিও একে একে আপন উপরকার রঙিন পাপড়িগুলো খসাতে রাজি, চরমে ফল ধরবে আশা করে। অমিতর বোন লিসি নাকি বলেছে যে কেটিকে একেবারে চেনাই যায় না, অর্থাৎ তাকে নাকি বড্ড বেশি স্বাভাবিক দেখাচ্ছে। বন্ধুদের সে বলে দিয়েছে তাকে কেতকী বলে ডাকতে। এটা তার পক্ষে নির্লজ্জতা। যে মেয়ে একদা ফিনফিনে শান্তিপুরে শাড়ি পরত, সেই লজ্জাবতীর পক্ষে জামা সেমিজ পরারই মতো। অমিত তাকে নাকি নিভৃতে ডাকে কেয়া বলে। একথাও লোকে কানাকানি করেছে যে নৈনিতালের সরোবরে নৌকো ভাসিয়ে কেটি তার হাল ধরেছে, আর অমিত তাকে পড়ে শোনাচ্ছে রবি ঠাকুরের নিরুদ্দেশ যাত্রা। কিন্তু লোকে কি না বলে।
জ্যোতিশঙ্কর বুঝে নিলে অমিতর মনটা পাল তুলে চলে গেছে ছুটি তত্ত্বের মাঝ দরিয়ায়। অবশেষে অমিত ফিরে এলো। শহরে রাষ্ট্র কেতকীর সঙ্গে তার বিয়ে, অথচ অমিতর নিজ মুখে একদিনও জ্যোতি এ প্রসঙ্গে শোনেনি। অমিতর ব্যবহারেও অনেকখানি বদল ঘটেছে। পূর্বের মতোই জ্যোতিকে অমিত ইংরেজি বই কিনে উপহার দেয়, কিন্তু তাকে নিয়ে সন্ধেবেলায় সেসব বইয়ের আলোচনা করে না। জ্যোতি বুঝতে পারে আলোচনার ধারাটা এখন বইছে এক নতুন খাদে। আজকাল মোটরে বেড়াতে সে জ্যোতিকে ডাক পারে না। জ্যোতির বয়সে এ কথা বোঝা কঠিন নয় যে অমিতর নিরুদ্দেশ যাত্রার পার্টিতে তৃতীয় ব্যক্তির জায়গা হওয়া অসম্ভব। জ্যোতি আর থাকতে পারলে না, অমিতকে নিজেই গায়ে পড়ে জিজ্ঞাসা করলে, অমিত দা, শুনলাম মিস কেতকী মিত্রের সঙ্গে তোমার বিয়ে? অমিত একটুখানি চুপ করে থেকে বললে, লাবণ্য কি খবর জেনেছে? না, আমি তাকে লিখিনি। তোমার মুখে পাকা খবর পাইনি বলেই আমি চুপ করে আছি। খবরটা সত্যি, কিন্তু লাবণ্য হয়তো বা ভুল বুঝবে। জ্যোতি হেসে বললে, হে, এর মধ্যে ভুল বোঝার জায়গা কোথায়? যদি বিয়ে করো তাহলে বিয়েই করবে, সোজা কথা। দেখো জ্যোতি, মানুষের কোনো কথাই সোজা নয়। আমরা ডিকশনারিতে যে কথার এক মানে বেঁধে দিই, মানব জীবনের মধ্যে মানেটা সাতখানা হয়ে যায়, সমুদ্রের কাছে এসে গঙ্গার মতো। জ্যোতি বললে, অর্থাৎ তুমি বলছো বিবাহ মানে বিবাহ নয়, তাই তো? আমি বলছি বিবাহের হাজারখানে মানে। মানুষের সঙ্গে মিশে তার মানে হয়, মানুষকে বাদ দিয়ে তার মানে বের করতে গেলেই ধাঁধা লাগে। তোমার বিশেষ মানেটাই বলো না। সংজ্ঞা দিয়ে বলা যায় না, জীবন দিয়ে বলতে হয়। যদি বলি ওর মূল মানেটা ভালোবাসা, তাহলেও আর একটা কথায় গিয়ে পড়ব। ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত। তাহলে অমিত দা, কথা বন্ধ করতে হয় যে কথা কাঁধে নিয়ে মানের পিছন পিছন ছুটবো, আর মানেটা ডাইনে তাড়া করলে বায়ে, আর বায়ে তাড়া করলে ডাইনে মারবে দৌড়। এমন হলে তো কাজ চলে না। ভায়া, মন্দ বলনি। আমার সঙ্গে থেকে তোমার মুখ ফুটেছে। সংসারেতে কোনো মতে কাজ চালাতেই হবে, তাই কথার নিহাত দরকার। যেসব সত্যকে কথার মধ্যে কুলোয় না, ব্যবহারের হাটে তাকে ছাঁটি, কথাটাকে জাহির করি। উপায় কি? তাতে বোঝাপড়াটা ঠিক না হোক, চোখ বুজে কাজ চালিয়ে নেওয়া যায়। তবে কি আজকের কথাটাকে একেবারে খতম করতে হবে? এই আলোচনাটা যদি নিতান্তই জ্ঞানের গরজে হয়, প্রাণের গরজে না হয়, তাহলে খতম করতে দোষ নেই। এই ধরে নাও না প্রাণের গরজেই। এইখানে একটু পদটিকা লাগালে দোষ নেই। অমিত ছোট বোন লিসির স্বহস্তে ঢালা চা জ্যোতি আজকাল মাঝে মাঝে প্রায়ই পান করে আসছে। অনুমান করা যেতে পারে যে সেই কারণেই ওর মনে কিছুমাত্র ক্ষোভ নেই যে অমিত ওর সঙ্গে অপরাহ্নে সাহিত্য সমালোচনা এবং সায়াহ্নে মোটরে করে বেড়ানো বন্ধ করেছে। অমিতকে ও সর্বান্তকরণে ক্ষমা করেছে। অমিত বলে, অক্সিজেন একভাবে বয় হাওয়ায় অদৃশ্য থেকে, সে না হলে প্রাণ বাঁচে না। আবার অক্সিজেন আর একভাবে কয়লার সঙ্গে যোগে জ্বলতে থাকে, সেই আগুন জীবনে নানা কাজে দরকার। দুটোর কোনোটাকেই বাদ দেওয়া চলে না। এখন বুঝতে পেরেছ? ঠিক সম্পূর্ণ না, তবে কিনা বুঝবার ইচ্ছে আছে। যে ভালোবাসা ব্যক্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুকেই যুক্ত হয়ে থাকে, সংসারে সে দেয় আসঙ্গ। দুটোই আমি চাই। তোমার কথা ঠিক বুঝছি কিনা সেটাই বুঝতে পারিনি। আর একটু স্পষ্ট করে বলো না অমিত দা। একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলাম আমার ওড়ার আকাশ। আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি, কিন্তু আমার আকাশও রইল। কিন্তু বিবাহে তোমার ওই সঙ্গ আসঙ্গ কি একেবারেই মিলতে পারে না? জীবনে অনেক সুযোগ ঘটতে পারে, কিন্তু ঘটে না। যে মানুষ অর্ধেক রাজত্ব আর রাজকন্যা একসঙ্গেই মিলিয়ে পায়, তার ভাগ্য ভালো। যে তা না পায়, দৈবক্রমে তার যদি ডান দিক থেকে মেলে রাজত্ব আর বাদিক থেকে মেলে রাজকন্যা, সেও বড় কম সৌভাগ্যের নয়। কিন্তু অমিত দা, কিন্তু তুমি যাকে মনে করো রোম্যান্স, সেটিতে কমতি পড়ে?
একটুও না। গল্পের বই থেকেই রোম্যান্সের বাধা বরাদ্দ ছাঁচে ঢালাই করে জোগাতে হবে নাকি? কিছুতেই না। আমার রোম্যান্স আমি সৃষ্টি করব। আমার স্বর্গেও রয়ে গেল রোম্যান্স, আমার মর্তে ঘটাবো রোম্যান্স। যারা ওর একটাকে বাঁচাতে গিয়ে আর একটাকে দেউলে করে দেয় তাদেরই তুমি বলো রোম্যান্টিক। তারা হয় মাছের মতো জলে সাঁতার দেয়, নয় বেড়ালের মতো ডানায় বেড়ায়, নয় বাদুড়ের মতো আকাশে ফেরে। আমি রোমান্সের পরমহংস। ভালোবাসার সত্যকে আমি একই শক্তিতে জলে স্থলে উপলব্ধি করব, আবার আকাশেও। নদীর চরে রইল আমার পাকা দখল, আবার মানুষের দিকে যখন যাত্রা করব সেটা হবে আকাশের ফাঁকা রাস্তায়। জয় হোক আমার লাবণ্যর, জয় হোক আমার কেতকীর, আর সব দিক থেকেই ধন্য হোক অমিত রায়। দেখো ভাই, সব কথা সকলের নয়। আমি যা বলছি হয়তো সেটা আমারই কথা, সেটাকে তোমার কথা বলে বুঝতে গেলে ভুল বুঝবে, আমাকে গাল দিয়ে বসবে। একের কথার উপর আরের মানে চাপিয়ে পৃথিবীতে মারামারি খুনোখুনি হয়। এবার আমার নিজের কথাটা স্পষ্ট করেই না হয় তোমাকে বলি। রূপক দিয়েই বলতে হবে, নইলে এসব কথা রূপ চলে যায়, কথাগুলো লজ্জিত হয়ে ওঠে। কেতকীর সঙ্গে আমার সম্বন্ধটা ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায় তোলা জল, প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়। আমার মন তাতে সাঁতার দেবে। কিন্তু অমিত দা, দুটোর মধ্যে একটাকে কি বেছে নিতে হয় না? যার হয় তারই হয়, আমার হয় না। কিন্তু শ্রীমতী কেতকী যদি... তিনি সব জানেন, সম্পূর্ণ বোঝেন কিনা বলতে পারি নে, কিন্তু সমস্ত জীবন দিয়ে এইটিই তাকে বোঝাবো যে তাকে কোথাও ফাঁকি দিচ্ছি নে। এও তাকে বুঝতে হবে যে লাবণ্যর কাছে তিনি ঋণী। তা হোক, কিন্তু শ্রীমতী লাবণ্যকে তো তোমার বিয়ের কথা জানতে হবে। নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে একটি চিঠি দিতে চাই। সেটি তুমি পৌঁছে দেবে? হ্যাঁ, দেব। সেদিন সন্ধ্যাবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজ এসে থামলুম একটা রাস্তার শেষে। এই শেষ মুহূর্তটির উপর একটি কবিতা রেখে যেতে চাই, আর কোনো কথার ভার সইবে না। হতভাগা নিবারণ চক্রবর্তীটা যেদিন ধরা পড়েছে সেই দিন মরেছে অতি শৌখিন জলচর মাছের মতো। তাই উপায় না দেখে তোমারই কবির উপর ভার দিলাম আমার শেষ কথাটা তোমাকে জানাবার জন্য। তব অন্তর্ধ্যান পটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ লোকে তোমার অন্তিম আগমন। লোভিয়াছি চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। জীবন আধার হলো, সেই ক্ষণে পাইনি সন্ধান, সন্ধ্যারে দেউল দ্বীপ, চিত্তের মন্দিরে তব দান। বিচ্ছেদের হোমবন্যী হতে পূজা মূর্তি ধরে প্রেম দেখা দিল দুঃখের আলোতে। তারপরেও আরো কিছুকাল গেল। সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে। অমিত গেল না। আরামকেদারায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিলে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। অপর পাতে, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছি অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম।
আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় ওড়ায়। আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণেরও প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে, কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দেব না মিশায়ে যা মোর ধুলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে, স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ। এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা। কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাই সকলি। এবার পুজোয় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘদিন।
আমারও পরাণ যা যা, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরাণ যা যা। এতক্ষণ শুনছিলেন শেষের কবিতার অষ্টম অর্থাৎ অন্তিম পর্ব। এর নাটকীয় রূপদান এবং সমগ্র পর্ব পরিচালনায় রয়েছেন তুহিন। গল্পের পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ এবং সাউন্ড ও এডিটিংয়ে রয়েছেন উজ্জ্বল অধিকারী। বিভিন্ন চরিত্রে রয়েছে সৌম্যদীপ, হিল্লোল, আফসানা, খুশি, অমৃতা, সুস্মিতা, অভ্র এবং অগ্রজ। এখন এই পর্যন্ত। ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার ঠিক এই সময়। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। সাথে শুভরাত্রি।